ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, নিহতের পরিবারের দাবি মুসলিম বিদ্বেষী পরিবেশের কারণেই এই হত্যাকাণ্ড। বিশ্ববাসী শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে, দাবি ইরানি সেনা কর্মকর্তার। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে জেনেভা যেতে পারেন মার্কিন উপরাষ্ট্রপতি। ফিলিস্তিনপন্থী 4 আন্দোলনকারীকে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট আখ্যা দিয়ে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আকবর মণ্ডল নামে এক মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতের পরিবারের দাবি মুসলিম বিদ্বেষী পরিবেশ ও ভয়ভীতির রাজনীতির কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের ছেলে জুলফিকার জানান, আকবর দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসনপত্র ফেরি করতেন। তিনি অভিযোগ করেন, দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় তাদের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হতো, ফেরি করতে বাধা দেয়া হতো। গেল 9 জুন ফেরি করার সময় আকবরকে একটি বাড়িতে টেনে নিয়ে গিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এই ঘটনায় বিশ্বনাথ মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, হত্যার সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনার পর মুসলিম ফেরিওয়ালারা আতঙ্কে আছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার দিন শেষে রাত 2:30টার দিকে অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে খুঁজতে পুলিশ বাড়িতে তল্লাশি চালাতে যায়। দলীয় সূত্রের দাবি, নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার পর পুলিশ বাড়িতে প্রবেশ করে। খবর পেয়ে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সেখানে পৌঁছে ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কাছে জবাব চান। পরে পুলিশ সেখান থেকে চলে যায়। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে অভিষেক বলেন, তদন্ত সংস্থার কাছেই বিষয়টি জানতে হবে। এদিকে সুমিত রায়ের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূল। অন্যদিকে একটি মামলায় অভিষেককে আগামী 16 জুন হাজির হওয়ার নোটিশ দেয়া হয়েছে। একই সময় তৃণমূল নেতা ও সাবেক মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও নিয়োগ দুর্নীতির অভিযোগে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বে থাকা ধীরাজ শেঠ আগামী 30 জুন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি 2028 সালের 31শে আগস্ট পর্যন্ত এই পদে থাকবেন। শনিবার 13 জুন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধীরাজ শেঠ 1986 সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতের আসাম রাজ্যের জোরহাট জেলায় রোয়ারিয়া বিমান ঘাঁটিতে শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি AN-32 পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানানো হয়নি। AN-32 দ্বৈত ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর বহরে আছে। সোভিয়েত ইউনিয়নে নির্মিত এই মডেলের প্রায় 100টি বিমান বর্তমানে তাদের বহরে রয়েছে। প্রতিকূল আবহাওয়া ও উচ্চভূমির ঘাঁটিতে পরিচালনার উপযোগী এই বিমান একসঙ্গে প্রায় 7.5 টন মালামাল, 50 জন যাত্রী বা 42 জন প্যারাট্রুপার বহনে সক্ষম। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, বিশ্ববাসী শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে, তাদের দেশের প্রতিরোধ শক্তির সফলতা দেখবে। ইসরায়েলকে আগ্রাসী শত্রু হিসাবে আখ্যায়িত করে তিনি আরও বলেছেন, শত্রুরা ভেবেছিল সামরিক কৌশলবিদদের হত্যা করে ইরানের প্রতিরক্ষা সংকল্প দুর্বল করা যাবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান জ্ঞান ও কৌশলগত চিন্তার উত্তরাধিকার রেখে গেছেন। রশিদের দেখানো পথ অনুসরণ করে দেশটির সশস্ত্র বাহিনী এখনও শত্রুর বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল মোকাবিলা করছে। মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং আমিন আব্বাস রশিদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বার্তা পাঠিয়ে আবদুল্লাহি এসব কথা বলেন। 13 জুন মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের জনগণ আমেরিকানদের বিন্দুমাত্র বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনে এজেই। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের এই অনাস্থা কোনো সাময়িক বা আবেগের বিষয় নয়, দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতার ফল। তিনি গত বছরের 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এই অবিশ্বাসের ভিত্তি অনেক পুরনো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গঠিত 3 সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের অন্যতম সদস্য ছিলেন মোহসেনি এজেই। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির 14 দফা খসড়ার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র। খসড়ায় ইরানের $24 বিলিয়ন স্থগিত সম্পদ মুক্ত করার প্রস্তাব রয়েছে। শনিবার ইরানের খসড়া প্রস্তাব নিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। প্রস্তাবে ইরানের আশপাশের অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আছে। এছাড়া পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত সমঝোতার জন্য নতুন করে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। প্রয়োজন হলে ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে বলে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে কার্যকর হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খসড়াটি নিয়ে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জেনেভা যেতে পারেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল 13 জুন একজন মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত চুক্তির মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি আরও জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সংক্রান্ত বিষয়টিও চূড়ান্ত চুক্তিতে নির্ধারণ করা হবে। ইরানের অবস্থান হল, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই প্রক্রিয়াজাত করা হলে এর ব্যবহার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আরাকচি আরও বলেন, চলমান আলোচনা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রস্তাব নিয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার 12 জুন সন্ধ্যায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়। এ সময় হামলাকে ন্যায়সঙ্গত নয় বলে উল্লেখ করেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। মার্কিন বাহিনীর হামলার শিকার জাহাজটিতে 24 জন ভারতীয় সহ 28 জন নাবিক ছিলেন। তাদের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হলেও 3 জন ভারতীয় নাবিক নিহত হন। মার্কিন সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, জাহাজটি ইরানি তেল বহন করছিল। তাদের নির্দেশনা অমান্য করায় হামলা চালানো হয়। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই আহ্বান জানিয়েছে ভারত সরকার। ফিলিস্তিনপন্থী 4 আন্দোলনকারীকে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট আখ্যা দিয়ে 4 থেকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। দেশটির বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসবাদের সরাসরি অভিযোগ ছাড়াই সম্পত্তি ভাঙচুরের মামলায় এমন রায় দেয়া হলো। গত বছর ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের কারণে তাদের দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক বলেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যে গুরুতর ক্ষয়ক্ষতি করে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এই রায় ন্যায় বিচারের পরিপন্থী। তাদের অভিযোগ, মামলার শেষ পর্যায়ে নতুন তথ্য উপস্থাপন করে সাজা বাড়ানোর পথ তৈরি করা হয়েছে। এদিকে রায়ের প্রতিবাদে আদালতের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভের অভিযোগে 100-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 61 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 1221 জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে। ভূমিধস ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। তবে বারবার ভূকম্পন, ঝুঁকিপূর্ণ ভবন ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে অভিযান ব্যাহত হচ্ছে।
এখনও 33 জন নিখোঁজ আছেন। প্রায় 5,53,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়েছে 8,865টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 36,691টি। চলতি সপ্তাহের শুরুতে মিন্দানাও উপকূলের কাছে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বার্তা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।